শারমিনের আর কোনো কথা না শুনেই আমি ওখান থেকে চলে আসলাম। ক্লাসে এসে দেখি স্যার নেই, তাই ব্যাগ নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে আমার রুমে ব্যাগ রেখে সোজা ছাদে চলে আসলাম। ছাদে দোলনায় বসে ভাবছি, আসলেই আমি এটা ঠিক করিনি, অনেক বড় অন্যায় করেছি আমি। অল্পের জন্য কত বড় একটা বিপদ থেকে বাঁচলাম। জেরিনি বা কী মনে করতেছে আমাকে, হয়তো ভাবছে আমি অনেক খারাপ। আর ওর বিয়ে ভাঙার জন্য এতদিন পরে ওর সাথে কথা বললাম, দেখা করতে বললাম। এটা না বলার কোনো কারণই নেই, কারণ প্রায় কিছু কম 2 বছর থেকে জেরিনের সাথে কথা বলিনি। হঠাৎ ফোন দেওয়া, কথা বলা, দেখা করতে বলা, এটা মোটেও স্বাভাবিক কিছু না। এদিকে এটা ছাড়া অন্য কোনো উপায়ও ছিল না শারমিনের কাছ থেকে মুক্তি পেতে। আমি আকাশের দিকে তাকিয়ে বসে আছি। হঠাৎ আমার ঘাড়ে কারো হাতের স্পর্শ পেলাম। তাকিয়ে দেখি মা। মা বলল, কি হয়েছে তোর? আজকে তাড়াতাড়ি বাসায় আসলা, ফ্রেশ না হয়ে ছাদে এসে বসে আছো? আমি বললাম, কিছু হয়নি মা, ভালো লাগছে না, তাই বাসায় আসলাম। বলেই ছাদ থেকে নিচে নেমে ফ্রেশ হলাম। বিকালের দিকে জেরিনকে ফোন দিয়ে সরি বললাম। জেরিন বলল, আচ্ছা ঠিক আছে। মুখে ঠিক আছে বললেও আমি বুঝতে পারছি আমার উপর রাগ আছে অনেক। তাই আমি বললাম, আমাকে তো বিয়েতে দাওয়াত দিলি না, আমি কিন্তু নিজেই তোদের হানিমুনের দাওয়াত নিলাম, না করিস না কিন্তু। জেরিন লজ্জা পেয়ে বলল, এখনো বিয়ে হলো না আর হানিমুন? আর তুই আমাদের সাথে হানিমুনে যাবি কেন? আমি বললাম, কেন যেতে পারি না তোদের সাথে? তোরা যা করবি আমিও তাই করব। চুপ থাক তুই, বিয়ে করে হানিমুন করি। বলেই ফোন কেটে দিল। এর পরের দিন আমি ভার্সিটি আসলাম সকালে। আমি সহ কয়েকজন বন্ধু মিলে আমাদের কলেজের দিকে গিয়ে আড্ডা দিতেছে। আড্ডা শেষে আমরা আমাদের ক্লাসের দিকে আসছিলাম। আসার সময় একটা মেয়ে শরীরে আমার হাত লাগে। আমি মেয়েটার দিকে তাকাইতে গিয়ে তাকিয়ে থাকি, আর মেয়েটাও আমার দিকে তাকিয়ে থাকে। হয়তো এত সুন্দর মেয়ে এর আগে কখনোই দেখিনি। আমি তাকিয়েই আছি। হঠাৎ করে মেয়েটা কথা বলল। সরি, আমি দেখতে পারিনি। আস্তে করে বলেই চলে গেল। মেয়েটার চলে যাওয়া আমি দেখতেই আসি আর ভাবছি, হাত লাগলো আমার আর মেয়েটা সরি বলে চলে গেল। আমি তো ভেবেই নিয়েছিলাম আমাকে গণধোলাই খেতে হবে, কিন্তু মেয়েটি তেমন কিছু করলো না। এতে বোঝা গেল মেয়েটি অনেক শান্ত, নম্র, ভদ্র। যদিও কাজটা আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও হয়েছে বেখেয়ালে। ঠিক এই কাজটা শারমিনের সাথে হলে হয়তো এতক্ষণে আমাকে হাসপাতালে নিতে হতো। শারমিনের থেকে কতই না ভালো মেয়েটা, এগুলো ভাবছি আর ক্লাসের দিকে আসতেছি। আমার মনে পড়ল কালকে শারমিন আর জেরিনের সাথে ঘটে যাওয়া ঘটনা। আল্লাহ জানে আজকে আমার কপালে কী আছে। ক্লাসে এসে আমার জায়গায় বসলাম, কিন্তু এখনও শারমিনকে দেখলাম না। যাক বাবা, আজকে বাঁচলাম। শারমিন আজকে ভার্সিটিতে আসেনি। আমার ব্যাগের উপর চোখ যেতেই দেখি একটা লাল গোলাপ ফুল, আর ফুলের সাথে একটা কাগজ লাগানো। কাগজটা নিয়ে পড়তে শুরু করলাম। লেখা, আই লাভ ইউ। সরি, আজকে তোমাকে দেখতে পারলাম না, আর আমি আজকে ক্লাস করতে পারছি না, কারণ চাচাতো ভাইয়ের বিয়ের কেনাকাটা করতে আমাকে থাকতে হবে তাই। আর কিছু লেখা নেই। হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে এটা শারমিনের কাজ। হ্যাঁ, এটা শারমিনই রেখে চলে গেছে। যাক, আজকে আর কোনো প্যারা নেই আমার, কারণ শারমিন ছাড়া কেউ আমাকে প্যারা দেয় না। তাই আমি খুশি মনেই ক্লাস করলাম আজকে। সব ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। মনে মনে বলছি, এই কয়দিনে শারমিনের কাছ থেকে বাঁচলাম, কারণ শারমিন বিয়ের জন্য ব্যস্ত থাকবে, তাই ভার্সিটি আসবে না। আর হয়তো এই কয়দিনে আমার কথা ভুলে যাবে, তাই আমাকে আর প্রেম টেম কিছু করতে হবে না, কোনো প্যারা থাকবে না আমার। আজ রাতে বাবা আমেরিকাতে যাবে, তাই বাবাকে বিমানবন্দরে গাড়িতে করে নিয়ে আসলাম। বাবাকে বিমানবন্দরের ভিতরে রেখে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তার মাঝে এসে দেখি রাস্তা বন্ধ, বেশ কিছু মানুষও রয়েছে, গাড়ি যাওয়ার কোনো রাস্তা নেই। তাই নেমে মানুষগুলোর ভিতরে গিয়ে দেখি দুইটা মাইক্রো অ্যাক্সিডেন্ট করেছে, দুইটাই একদম অচল। ভাগ্যিস কারো কোনো ক্ষতি হয়নি। চারদিকে তাকাতে দেখি শারমিন ওর বাবার সাথে দাঁড়িয়ে আছে, সাথে আরও 5-7 জন পুরুষ ও মহিলা আছে। আমি শুধু ওর বাবাকে চিনি, কারণ তিনি আমাদের বাসায় গেছিল শারমিনকে নিয়ে। তাই আমার সন্দেহ হলো যে শারমিনদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। তাই আমি গিয়ে শারমিনের বাবাকে বললাম, কি হয়েছে আঙ্কেল? আঙ্কেল বলল, মার্কেট থেকে বাসায় ফেরার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে, মনে হয় না গাড়ি আজকে ঠিক হবে, দেখি কি হয়। আমি বললাম, ও আচ্ছা, কিন্তু আঙ্কেল আমার তো মনে হচ্ছে না যে গাড়ি এখন ঠিক হবে, কারণ গাড়ির যা অবস্থা। হুম,
তাই তো দেখতেছি। এদিকে অনেক রাতও হচ্ছে। এই মাঝ রাস্তায় এত রাতে গাড়ি পাওয়া তো কঠিন। কী যে করি এখন। আর অন্য ড্রাইভারও ছুটিতে আছে, না হলে অন্য গাড়ি নিয়ে আসতাম এতক্ষণে। আমিও বুঝতে পারছি তারা এখন কোনো গাড়ি পাবে না, আর পেলেও এত মানুষের জায়গা হবে না। আমি ভাবলাম একটু না হয় সাহায্য করি, শারমিন না হয় শত্রু, তাই বলে এনাদের সাথে তো আমার কোনো শত্রুতা নেই। তাই আমি বললাম, আঙ্কেল আপনি না হয় গাড়ি ঠিক করে বাসায় যান, আর আমি না হয় শারমিনদেরকে বাসায় রেখে আসি আমি। আঙ্কেল বলল, তুমি এত কষ্ট করবা কেন? তোমার সমস্যা হবে না তো? আঙ্কেলের কথা শুনে শারমিন বলল, একদিন কষ্ট করলে কোনো সমস্যা হবে না। আমিও বললাম সমস্যা নেই কোনো। আঙ্কেল বলল, তাহলে ঠিক আছে। এরপরে সবাই আমার গাড়িতে উঠে বসলো, আঙ্কেল বাদে। আর শারমিন বসলো সামনে আমার সাথে। আমি গাড়ি ছাড়ার একটু পরেই শারমিন বলল, ভালো না বাসতেই এত কেয়ার? আমি বললাম এটা তোমার জন্য করতেছি না, আঙ্কেলকে চিনি, তাছাড়া এটা আমার কর্তব্য। বুঝছি। আর সারাদিন আমাকে দেখোনি, তাই এখন লিফট দিতেছো যাতে করে দেখতে পাচ্ছ। এমন কি কথাই আছে, ভালো লোকের ভাত নাই। ওদের ভালো করতে গেলাম, এখন বলছে ওর জন্য নাকি সাহায্য করতেছি। আমি আর কিছু না বলে ড্রাইভিং করতেছি। শারমিন নিজেই বলে দিতেছে কোন দিক দিয়ে যাব। ওদের বাসায় এসে নামিয়ে দিলাম। ওরা সবাই অনেক জেদ করলো বাসায় যেতে, কিন্তু আমি গেলাম না। যদিও যেতাম, কিন্তু শারমিনের জন্য গেলাম না, কারণ বাসায় গেলে শারমিন কী না কী করে আর কি বলে তার ঠিক নেই। তাই আমি আসার সময় বলল 3 দিন পরে বিয়ে, আর বিয়ের দিন যেন আমি আসি বউ আনতে। আমি বললাম আচ্ছা। আমি মনে মনে বললাম, বউ আনতে যাব কি করে? তোমাদের বউ তো আমার বান্ধবী হয়। আমি গাড়িতে ওঠার পরে শারমিন বলল সে নাকি 5-7 ভার্সিটি আসবে না। আমি বাসায় আসছি আর বলছি বাঁচলাম এই ফাজিল মেয়ের কাছ থেকে 5-7 দিনের জন্য। তবে এই কয়দিনে এমন কিছু করতে হবে যাতে করে যেন শারমিন আমাকে আর ভালো না বাসে। এদিকে দেরিতে বাসায় আসার পর মা বলল, এত দেরি হলো যে? আমি মাকে সব কিছুই বললাম। মা বলল, ভালো করছো। এরপরে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে আমার রুমে গিয়ে শুয়ে পড়লাম। এরপরে 3 দিন আমার ভালোভাবেই কাটলো। 3 দিনের দিনে জেরিনের বিয়ে, তাই আমি বিয়ে খেতে গেলাম। জীবনে প্রথম কোনো ফ্রেন্ডের বিয়ে, মজাটাই আলাদা। তবে বান্ধবী না হয়ে বন্ধু হলে আরও মজা হতো। আমি অনেক চেষ্টা করলাম শারমিন যেন আমাকে না দেখে, আমি যে বিয়েবাড়িতে আছি তা যেন ও না জানে। বিয়েবাড়িতে একপাশে অন্ধকার, গিয়ে ফোনে কথা বলতেছি। হঠাৎ করে কে যেন আমাকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে আর বলে, কোনো কথা বললে চিল্লাবো কিন্তু। কণ্ঠ শুনে আমি বুঝলাম যে এটা শারমিন। শারমিন বলতে থাকলো, তুমি কি মনে করছো আমার কাছ থেকে তুমি লুকিয়ে থাকতে পারবা? কখনোই না। বলেই আরও জোরে জড়িয়ে ধরলো। আমি বললাম এটা বিয়েবাড়ি, কেউ দেখবে। শারমিন বলল, এটা বিয়ে বাড়ি হয়, কেউ কিছু দেখবে না, সবাই নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত আছে। আমার কেমন জানি সন্দেহ হচ্ছে আজ শারমিনকে কোনো ছলনা করে আজকে জেরিনের সাথে আমাকেও বিয়ে করার চিন্তা মাথায় আছে নাকি আল্লাহ ভালো জানে। আমি বললাম, তোমার মা বলার সাথে সাথে শারমিন আমাকে ছেড়ে দিয়ে একপাশে চলে যায়। ওর কাছ থেকে ছাড়া পেয়ে আমি সোজা আমাদের বাসায় চলে আসি। আমার রুমে এসে দেখি একটা মেয়ে উপুর হয়ে শুয়ে আছে। এটা দেখে তো আমি সেই রেগে যাই। আমার আগে শারমিন কিভাবে আসলো আর আমার রুমে আসলো কিভাবে? এরপরে মা করে ডাক দেই। মা আসতেই বলি, এই ফাজিল মেয়ে বাসায় ঢুকলো কিভাবে? তুমি কি করো বাসায় থেকে? আর আমার রুমে কেন শুয়ে আছে? এই মেয়ে, তোমার কি লজ্জা শরম কিছুই নেই নাকি? আমি তো বলছি তোমাকে ভালোবাসি না। মা কি যেন বলতে চাইলো, কিন্তু তার কথা না শুনে আমি কথাগুলো বললাম। আমার কথা শুনে মেয়েটার ঘুম ভেঙে যায় আর বিছানায় উঠে বসে। আমি তো মেয়েটাকে দেখে পুরোই থ হয়ে যাই, কারণ এই মেয়ে শারমিন না, আর আমি এর আগে দেখিনি কখনো। মা বলল, এখন বোঝো। আমি তো বলতে চাচ্ছিলাম, কিন্তু তুমি তো শুনলে না আমার কথা। আমি বললাম এটাকে আর আমার রুমে শুয়ে আছে কেন? মা বলল, এ হলো তোর খালাতো বোন, বিদেশ থেকে এসেছে, কিছুদিন এখান থেকে ঘোরাঘুরি করে চলে যাবে। আমি, ও ভালো করেছে। তা আমার রুমে কেন? গেস্ট রুমে তো আছে। মা বলল, ওই রুমের এসি কেন জানি কাজ করছে না, তাই এই রুমে শুতে বলেছি। তাছাড়া আমি ভাবছিলাম তুমি তো আজকে বাসায় আসবে না, বিয়ে বাড়িতে থাকবা। আমি বললাম ও আচ্ছা, থাকতাম বিয়ে বাড়িতে, কিন্তু ওই ফাজিলের জন্য তো কোথাও শান্তি পাই না। কোন ফাজিল? আমি বললাম ওই যে ফাজিল মেয়ে শারমিন। পরে সব বলল, এখন পরিচিত হয়ে নেই। মা বলল, আচ্ছা তোরা কথা বল, আমি গেলাম। এই মেয়েটা হলো আমার খালাতো বোন, নাম হলো মাইশা। আমি মাইশাকে দেখি আজ থেকে 10-12 বছর আগে। তখন আমাদের বয়স ছিল 8-10 বছর, তাই এতদিন পরে দেখার কারণে চিনতে পারিনি। এখন বয়স হয়েছে তাই বড় হয়েছে, চেহারার পরিবর্তন হয়েছে।
সরি এমন ব্যবহার করার জন্য। ইটস ওকে। কেমন আছো? ভালো, তুমি? জি আলহামদুলিল্লাহ, এখন ভালো। এই যে তুমি আসছো, অনেক দিন পরে তোমাকে দেখলাম। অনেক দিন পরে আবার তোমার সাথে দুষ্টামি করতে পারবো। তা ঠিক, কিন্তু এখন আমরা অনেক বড় হয়েছি, তাই আগের মতো তো আর দুষ্টুমি করা যাবে না। আমি বললাম, হ্যাঁ তা ঠিক আছে, আমরা ঠিক থাকলে হলো। মাইশারা বিদেশে যাওয়ার আগে আমরা দুজন খুব দুষ্টামি করতাম। কিছুদিন পর পর আমি ওদের বাসায় না হলে মাইশা আমাদের বাসায় আসতো, আর অল্পতেই দুজনের ঝগড়া লাগতো, আবার সাথে সাথে ঠিক হয়ে যেত। খুব মারামারিও করতাম দুজন। মাইশারা যখন বিদেশে চলে যায় তখন আমার খুব মন খারাপ হয়েছিল, এমনকি কান্নাও করছিলাম। শুধু আমি না, মাইশাও। আমি রাগ হয়ে আজ পর্যন্ত কারোর সাথে যোগাযোগ করিনি। কেমন কাটছে দিনকাল? কাটছে মোটামুটি, কলেজ বন্ধ দিয়েছে তাই এখানে আসলাম, আর খুব ইচ্ছে করছিল দেশে আসতে। তোমার কেমন কাটছে? খুব ভালো, কিন্তু একটা প্যারায় আছি। কি সেই প্যারা? পরে বলবো, আমি আগে ফ্রেশ হয়ে নিই। এরপর আমি ফ্রেশ হয়ে দেখি রাত 10টা বাজে। আমার রুমে শুয়ে আছি, এমন সময় মাইশা চলে আসে। এসে বলে, কি করো? আমি বললাম, এই তো শুয়ে আছি। ঘুমাবি না? এখন না, দেখি আছে। তুমি? ঘুম নেই, এসেই ঘুমাইছি তো তাই। ও আচ্ছা। এখন বলো, কি যেন প্যারায় আছো? আমার পেয়ার কথা শুনে তুমি নিজেই পেয়ার পড়ে যাবে না তো? আরে না, বল আগে শুনি কি প্যারা। আচ্ছা শুনো, আমি প্রথম যেদিন ভার্সিটি যাই বাসায় এসে তোমাকে শারমিন মনে করে রাগ হই। সব কিছু বললাম মাইশাকে। আমার কথা শুনে মাইশা হাসতেছে। আমি প্যারায় আছি আর তুমি আমার কথা শুনে মজা নিচ্ছ। হাসবো না তো কি, আমি কি করব? একটা মেয়ে হয়ে যদি তোমার মতো একটা ছেলেকে ইফটিজিং করে, বারবার অপমানিত করে, আর তুমি ছোটবেলার সেই হাবলার মতো এখনো সব কিছু মেনে নাও, তাহলে তো আমার হাসি পাবেই, তাই না? হাসি থামাবি নাকি? আমি তোমাকে বললাম এই জন্য যে হয়তো আমাকে হেল্প করবা, তাই। তা না করে হাসতেছে, আমি যেন কোনো জোকস বলছি। প্রেম কর আর খেয়ে দিয়ে ছেড়ে দে, তাহলেই তো হয়। কি বললাম? আমাকে কি তোমার প্লে বয় মনে হয়? না, মনে হয় না। এখন তুমি ফিডার খাও। এটা যদিও করতাম তাহলে আরও ঝামেলায় পড়তাম আমি, কারণ আমি কিছু না করেও যে মিথ্যা অপবাদ দিছিল। হয়েছে, আর কিচ্ছু বলতে হবে না। বুঝছি তুমি আসলেই একটা, থাক না বলি, একটা কাজ করো, আমাকে ওই মেয়ের সাথে দেখা করায় দাও, আমি সব ঠিক করে দেবনি। সত্যি ওই পাঁচি মেয়েকে ঠিক করতে পারবা? হ্যাঁ পারবো, তবে একটা শর্ত আছে। আগে আমাকে প্যারা থেকে মুক্ত করো, তারপরে তোমার সব শর্ত পূরণ করব। মনে থাকে জানো? মনে থাকবে। অনেক রাত হয়েছে, প্রায় রাত 1টা বাজে। তুমি এখন ঘুমাতে যাও, কালকে কথা হবে। বাই, গুড নাইট। গুড নাইট, আল্লাহ হাফেজ। এরপরে আমি ঘুমিয়ে গেলাম। নদীর পাড় দিয়ে একে অপরের হাত ধরে পাশাপাশি হাঁটতেছি। শারমিনের খোলা চুলগুলো বাতাসের কারণে বারবার মুখে আসতেছে, আমি তা সরিয়ে দিতেছি। আর মাঝে মাঝে আমার মুখেও আসতেছে শারমিনের চুলগুলো, সাথে চুলের সেই মুগ্ধ করা গন্ধ। নির্জন পরিবেশ, সন্ধ্যার আগাগ মুহূর্তে শুধু আমরা দুজন নেই, আর কোনো মানুষের কোলাহল, সাথে নদীর পানির সেই কলকল ধ্বনি। ইচ্ছা করছিল এঁকে দেই ভালোবাসার চিহ্ন শারমিনের কপালে আমার 2 ঠোঁট দিয়ে। আমি শারমিনকে জড়িয়ে ধরে আমার ঠোঁট দুটো ওর কপালের কাছে আনতেই আমার ঘুম ভেঙে গেল। আপনারাই বলেন, এত সুন্দর মুহূর্তে যদি কারো ঘুম ভাঙে তাহলে কান্না রাগ উঠবে। ঠিক আমারও রাগ উঠল, কিন্তু পরে মনে হলো স্বপ্নের মেয়েটা তো শারমিন ছিল, ঘুম ভেঙে ভালোই হয়েছে। এই মেয়ের সাথে বাস্তবে তো না, স্বপ্নেও আমি জড়াতে চাই না ওর সাথে, কিন্তু এই মেয়ে তো আমার পিছু ছাড়ছে না, স্বপ্নেও চলে আসছে। এখন যা করার খুব তাড়াতাড়ি করতে হবে আমাকে। যে করেই হোক এই মেয়েকে আমার পিছন থেকে সরাতে হবে, না হলে আমার জীবন তেজপাতা করে ছাড়বে। আমার ফোনটা হাতে নিয়ে দেখি সকাল 7টা বাজে। এই পাঁচি মেয়ের জন্য আজ ফজরের নামাজও হলো না আমার। আমি উঠে ফ্রেশ হয়ে আমার রুমে বসে ইনস্টাগ্রামে ঢুকলাম। এমন সময় মাইশা এসে বলল, গুড মর্নিং। আমিও বললাম, গুড মর্নিং, কেমন আছো? ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। এমন সময় মা ডাক দিল নাস্তা করার জন্য, তাই আমরা দুজন নাস্তা করতে চলে আসলাম। নাস্তা করতে করতে কথা মাইশা বলল, খালা, আমি তো এখানে কিছুদিন থাকবো, তাই আমি চাই পলক আমাকে সবকিছু ঘুরে দেখাক। আচ্ছা, দেখাবে। মাইশা যা যা দেখতে চায় তা দেখাইও। কিন্তু মা। কোনো কিন্তু নেই, খালা যা বলছে তাই করতে হবে। তাহলে রাতে ঘুমাতে পারবো, দিনে না? দিনেও রাতেও ঘুরবো, সমস্যা নেই আমার। দিনে পারবো না আমি। কেন? কারণ দিনে আমার ভার্সিটি আছে, তাই। খালা দেখো না তোমার ছেলে কি বলে, আমাকে ঘুরাবে না, আমি কি একাই ঘুরতে পারবো?
2-1 দিন ভার্সিটি না গেলে কোনো সমস্যা হবে না। আর মাইশা ঘোরার জন্য তো আমাদের বাসায় আসছে। মা, তুমি যেহেতু বলছো তাহলে ঠিক আছে, তবে আজকে আমি পারবো না। আজ আমাকে ভার্সিটিতে যেতে হবে। মাইশা বলল। আচ্ছা ঠিক আছে। আমি নাস্তা করে আমার রুমে এসে রেডি হচ্ছি ভার্সিটি যাওয়ার জন্য। এমন সময় মাইশা এসে বলল। তুমি না একটা সমস্যায় আছো? আমি বললাম, হ্যাঁ তো। আমাকে তো ওই মেয়েটাকে দেখাতেই তো চাইছিলা, আজকে দেখাবা কি? আমি বললাম, আজকে ও ভার্সিটি আসবে না, আর কাল কেউ আসবে না, কারণ ওর চাচাতো ভাইয়ের বিয়ে, তাই। ও, তাহলে তো কিছু করার নেই। আমি বললাম, আজকে ভার্সিটি থেকে এসে সন্ধ্যার দিকে এক স্থানে নিয়ে যাব, রেডি হয়ে থাকিও। আচ্ছা ঠিক আছে। এরপর আমি ভার্সিটিতে চলে আসলাম। এসে দেখি আমার আগেই পলাশ চলে আসছে। কিছু সময়ের মধ্যে সবাই চলে আসলো, যাদের সাথে কথা বলি তারা। আমরা সবাই মিলে মাঠে একটা গাছের নিচে বসে আড্ডা দিতেছি। পলক ভাই, একটু আসো তো, একটা কথা আছে। আমি পিছনে তাকিয়ে দেখি রাফি আমাকে ডাকছে। আমি বললাম, এখানে বলো, সমস্যা নেই। না, তুমি একটু আলাদা হও, শুধু তোমাকে বলবো। যেহেতু এত করে বলছে, তাই আমি আর রাফি সবার থেকে আলাদা হলাম। এখন বলো, কি বলবা? আসলে শারমিনের কি হয়েছে তুমি কি কিছু জানো? না তো, আমি আর কি জানবো? আমি কি ওর সাথে কথা বলি নাকি? তুমি তো আমার থেকে ভালো জানার কথা, কারণ ওকে তুমি ভালোবাসো। তা ঠিক বলেছ, কিন্তু শারমিন তো আমার সাথে কিছুদিন থেকে কথা বলে না, আর ফোনও বন্ধ। আবার কয়দিন থেকে ভার্সিটিতেও আসছে না, কেন জানি। আমি বললাম, ও আচ্ছা। শারমিন তো তোমাকে ভালোবাসে, তাই তোমাকে বললাম, যদি তোমাকে কিছু বলে থাকে, এই আর কি। দেখো, আর 2-1 দিন হয়তো কোনো সমস্যায় পড়তে পারে, এমনিতেই আসবে। আমি আর কিছু বললাম না, জেনেও এতে করে রাফি আমাকে ভুল বুঝতে পারে, তাই। তাই যেন হয়। আচ্ছা ঠিক আছে। আমিও বলে আমার বন্ধুদের কাছে চলে আসলাম। বন্ধুরা বলল। রাফি তোকে কি বললো? আমি বললাম, কি আর বলবে, শারমিনের কথা জিজ্ঞাসা করলো। আচ্ছা, কয়দিন থেকে শারমিনকে দেখছি না কেন? তোর তো জানার কথা। এই আসবে কাল পরশু। তার মানে তুই শারমিনের সাথে প্রেম করছিস? হারে না, ওর সাথে দেখা হয়েছিল, তাতে বলছে। এরপর সব কিছু বললাম বন্ধুদেরকে। ও আচ্ছা, এখন চলো ক্লাসে যাই, ক্লাসের সময় হয়েছে। এরপরে সবাই মিলে ক্লাসে গিয়ে ক্লাস করলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠলাম বিকেল 5টার দিকে। মাইশাকে রেডি হতে বলে আমিও রেডি হচ্ছি, ঘুরতে যাব তাই। এমন সময় দেখি জেরিন ফোন দিল। আমি ফোনটা রিসিভ করে বললাম, এত বড় কাজ, হানিমুনের দাওয়াত দিবি নাকি? আরে না, তুই এখনই আমার শ্বশুর বাড়ি আয়। কেন রে, কালকে তোর বিয়ে হলো আর আজকে যেতে বলছিস? আমি না, তোকে আমার শ্বশুর চিনে নাকি? তিনি বলল আর শারমিন বলল যে আমি বললে তুই আসবি। ও, এই কথা। প্লিজ আয়, তুই না করিস না। আচ্ছা, দেখি কি করা যায়। দেখি না, আয় তুই এখন প্লিজ। আমার মান সম্মান নষ্ট করিস না প্লিজ। এত করে বলছিস যেহেতু, আচ্ছা ঠিক আছে। আমি এজন্য রাজি হলাম যেতে। মাইশাকে নিয়ে যাব আর শারমিনকে দেখাবো যে মাইশা আমার জিএফ, আর এতে মাইশাও রাজি হবে অভিনয় করতে। তাছাড়া শারমিনকে মাইশা দেখতে চায়, আর বলছেও আমার জীবন থেকে শারমিনকে সরিয়ে দিবে। মাইশা এসে বলল, আমি রেডি। তুমি এখনো রেডি হওনি? আমি মাইশার দিকে তাকাই, দেখি একটা নীল শাড়ি পরছে, সাথে হালকা মেকআপ করছে, দেখতে ভালোই লাগছে। আমি বললাম, এত সুন্দরী হলি কবে? আমি তো ক্রাশ খাবো। মাইশা বলল, যা, পাম দিস না। আর কতক্ষণ লাগবে? আমি বললাম, এই তো হয়েছে, শুধু আর 1 মিনিট। আমরা দুজন গাড়িতে উঠে বসলাম। মাইশা আমার সাথে সামনের সিটে বসলো। গাড়ি ছাড়ার কিছুক্ষণ পরে মাইশা বলল, আমরা এখন কোথায় যাচ্ছি? আমি বললাম, আমরা এখন শারমিনদের বাসায় যাচ্ছি। শারমিন বলল, এখন ওই মেয়ের বাসায় কেন? আমি মাইশাকে বললাম সব কিছু। ও বলল, ও আচ্ছা ঠিক আছে। দেখি এই মেয়ে কিরকম, যার কারণে তুমি প্যারায় আছো। আমি ড্রাইভিং করছি আর বলছি, মাইশা, আমরা এক কাজ করি। কি কাজ করব? তুমি আর আমি শারমিনের সামনে প্রেমের অভিনয় করি, কেমন হবে? আমিও এটাই মনে মনে ভেবেছিলাম, আমি বলার আগেই তুমি বললা। কিন্তু সমস্যা হলো, আমি তো প্রেম করিনি কখনো। দূর বোকা, আমি মনে হয় 10-12টা করছি। আমি তো তা জানি না। তাহলে তো ভালোই হলো, তোমার সব কিছু জানা আছে। আমি কোনো ভুল করলে সাহায্য করিও। আমি বললাম কি আর বুঝলো কি? কি বলছো?
আমি তোমাকে বোঝাতে চাইছি যে আমিও কোনো প্রেম করিনি। ও আচ্ছা, তাহলে দুজনে মানিয়ে নিব। দুজন গল্প করতে করতে আমরা শারমিনদের বাসার কাছে এসে জেরিনকে ফোন দিয়ে বললাম নিচে আসতে। আমি আসছি। জেরিন বলল ঠিক আছে। আমরা ওদের বাসার গেটের সামনে এসে দেখি শারমিন আর জেরিন দাঁড়িয়ে আছে। আমি গাড়ি ভিতরে ঢুকিয়ে তারপরে নামলাম। কেমন আছিস? জেরিনকে বললাম। ভালো। তুই? আলহামদুলিল্লাহ। থ্যাঙ্কস দোস্ত, আমার মান সম্মান নষ্ট না করার জন্য। হয়েছে, আর থ্যাঙ্কস দিতে হবে না। এখানে কথা শেষ করবি নাকি বাসায় নিয়ে যাবি? ভেতরে আয়। চল। শারমিন এখনো কোনো কথা বলছে না, শুধু আমাকে আর চোখে দেখতেছে। আমরা সবাই বাসার ভিতরে যাওয়ার জন্য পা বাড়িয়ে দিয়েছি। ঠিক সেই সময় মাইশা গাড়ি থেকে বের হয়ে বলল, জানো আমি আসবো না, এখানে থাকবো। মাইশার কথা শুনে আমরা সবাই পিছনে তাকালাম। মাইশার মুখে জানু ডাক শুনে আমার কেমন যেন লজ্জা লজ্জা লাগছে। আমি এই মুহূর্তে কি বলে ডাকবো ভেবে না পেয়ে বললাম, তুমি থাকবা কেন? তুমিও চলে আসো আমার সাথে। শারমিন ও জেরিন দুজনেই একসাথে বলল, এটাকে? মাইশা বলল, আমি পলকের হবু বউ। এই কথা শুনে আমরা তিনজন, আমি, জেরিন, শারমিন অবাক হই। কিন্তু আমিও যে অবাক হয়েছি তা বুঝতে দিলাম না। জেরিন বলল, তোমার বিয়ে ঠিক হয়েছে, আমাকে বললা না যে? আমি কিছু বলার আগেই মাইশা বলল, হঠাৎ করে সবকিছু হয়েছে, বলার সময়ই পাইনি কেউ। তবে বিয়েতে বলবে, রাগ করিয়েন না। শারমিন কিছু বলছে না, শুধু মনে মনে ফুলতেছে। বাসার ভিতরে ঢুকতেই শারমিনের বাবার সাথে দেখা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো ভালো আছি। তোমার খবর কি? কালকে দেখলাম না, আজকে বাসায় আসতো যে? আমি কিছু বলার আগে শারমিন বলল, বাবা আমি ফোন করে আসতে বলছি। ও আচ্ছা, তা ভিতরে যাও, আমি বাইরে থেকে আসছি। আচ্ছা বাবা। আঙ্কেলকে দেখা মাত্র জেরিন সাইড কেটে চলে যায় এক পাশে, কারণ নতুন বউ তো আর বিয়ের পরের দিন বেড়াতে পারে না তাই। আর মাইশাকে দেখে আঙ্কেল ভাবছে হয়তো শারমিনের বান্ধবী। শারমিন বলল, আসো তোমরা। আমি যাচ্ছি। আর ভাবছি আমাকে মিথ্যা বলা হয়েছে। এতক্ষণে বুঝলাম যে আমাকে মিথ্যা বলা হয়েছে, যে আঙ্কেল আমাকে আসতে বলেনি। কিন্তু এদিকে শারমিন জেরিনের সাথে বুদ্ধি করে আমাকে আঙ্কেলের কথা বলছে। এরপর শারমিন 2 তলায় একটা রুমে আমাকে আর মাইশাকে নিয়ে আসলো। আমি রুমে ঢুকে দেখি জেরিন বসে আছে। রুমটা চারদিকে তাকিয়ে দেখলাম এটা জেরিনের রুম, কারণ এখনও রুমটা সাজানো আছে। জেরিন আমাদেরকে বসতে বলল। আমিও মাইশা সোফায় বসলাম আর শারমিন বের হয়ে গেল। আমরা তিনজন কথা বলছি। আমি একসময় বললাম, আমাকে মিথ্যা বলে এখানে আনার মানে কি জেরিন? জেরিন বলল, শারমিনের জন্য তোমাকে মিথ্যে বলছি। আমার কোনো দোষ নেই, সব শারমিনের দোষ। এমন সময় শারমিন কিছু নাস্তা নিয়ে রুমে প্রবেশ করে আর বলে, মিথ্যা কথা বলে আমাকে এখানে আনার মানে কি? শারমিন বলল, তোমাকে দেখতে খুব ইচ্ছে করছিল তাই। আমি বললাম, এখন তো আর কোনো লাভ নেই আমাকে দেখে, কারণ আমার তো বিয়ে ঠিক হয়ে আছে। এই কথা বলে মাইশার দিকে তাকিয়ে দেখি ও ফোন ঘাঁটতেছে। শারমিন বলল, আমি বিশ্বাস করি না। আমি বললাম, বিশ্বাস করতে হবে না, যখন বিয়ে হবে এমনি বিশ্বাস করবা। হয়েছে, এখন এসব কথা বাদ দিয়ে নাস্তা করো। বলল জেরিন। আমি বললাম, দুলাভাইকে যে দেখছি না। জেরিন বলল, তুমি আসার একটু আগে বাইরে গেল। আমি জেরিনকে বললাম, তুমি শুরু করো আগে। জেরিন বলল, সমস্যা নেই, একজন শুরু করলেই হলো। আমরা নাস্তা করতেছি, হঠাৎ মাইশা শারমিনকে বলল, তোমার ফেসবুক আইডির নাম কি? কেন? বলে শারমিন ওর আইডির নাম বলল, আর মাইশাও ওর আইডির নাম বলল। মাইশার আইডির নাম শুনে শারমিন বলে উঠল, কি? এরপর শারমিন ও মাইশা দুজনেই বলল যে তারা প্রায় 1 বছর থেকে ফেসবুকে পরিচিত, নিয়মিত কথা হতো তাদের। তবে দুজন দুজনকে একটা করে পিক দিয়েছিল শুধু। মাইশা বলল, শারমিনকে দেখাতে এই পিক তার মতো লাগে তাই জিজ্ঞেস করলো। আর মাইশার ধারণাই সত্যি হলো। তবে মাইশাকে সামনাসামনি দেখে শারমিন প্রথমে চিনতে পারেনি, তবে পরে চিনে। শারমিন বলল, তুমি বাংলাদেশ আসলা কবে? আমাকে তো বলোনি। আমি আসছি, এটা কেউ জানে না বাবা মা ছাড়া, তাই কি কাউকেই বলিনি। এরপর শারমিন বলল, তোমার বয়ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে? মাইশা বলল, না, এখনো হয়নি দেখা, কালকে আসছি, কাল পরশু দেখা করব। তাহলে পলক তোমার কি হয়? আর পলকের সাথে বিয়ে ঠিক হলো কিভাবে? এই কথা শুনে মাইশা জিহ্বায় কামড় দেয়। হায় আল্লাহ, এটা কি হলো? আমি আবারও ধরা খেলাম শারমিনের কাছে মিথ্যা অভিনয় করে। ছি পলক, ছি,
তুমি ছেলেদের মান সম্মান আর রাখলা না, মনে মনে বলতেছি আমি। সরি পলক। আমাকে মাইশা বলল। এমন সময় জেরিনের হাজবেন্ড চলে আসে, তাই আর কোনো কথা না বলে তার সাথে পরিচিত হলাম। এরই মাঝে বেজে গেল রাত 9টা। আমি জেরিনকে বললাম, আমরা এখন চলে যাই, অনেক রাত হয়েছে, তাছাড়া বাসায় যেতেও অনেক সময় লাগবে। জেরিনও ওর হাজবেন্ড বলল আবার আসতে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এরপর আমি মাইশাকে বললাম চলো এখন বাসায় যাব। মাইশা শারমিনের সাথে গল্প করতেই আছে, আমাকে বলল এত তাড়াতাড়ি কেন? এখনো তো আমাদের কথা শেষই হয়নি। আমি বললাম কয়টা বাজে দেখছো, তাড়াতাড়ি আসো। মাইশা ফোন বের করে দেখে যে 9টা পার হয়েছে, তাই শারমিনকে বলে যে পরে কথা হবে, আজকে আসি। বলে চলে আসে। আমরা চলে আসার আগে বাসার সবার সাথে কথা বলে চলে আসলাম। আমি গাড়ি চালাচ্ছি, শারমিন আমার পাশে বসে আছে, দুজনেই নিশ্চুপ। আমি বললাম এটা কি কাজ করলা তুমি? শারমিন বলল কি কাজ? আমি বললাম তুমি শারমিনকে চিনো ভালো কথা, কিন্তু পরিচয় দিলা কেন? শারমিন তো তোমাকে চেনেনি। মাইশা বলল সরি, আসলে শারমিনের সাথে আমার খুব ভালো সম্পর্ক, তো তাই সামনাসামনি পেয়ে সবকিছু ভুলে গেছি। আর ওই সময় যে আমি তোমার সাথে অভিনয় করব তা মনে ছিল না, সত্যি বলছি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, কিন্তু করতে হবে না, যা করার আমাকেই করতে হবে। এরপর আমি আর কোনো কথা না বলে সোজা বাসায় চলে আসলাম। বাসায় আসতে আসতে রাত 11টার মতো বাজে, তাই ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। কালকে আমার বিয়ে, আমি এখনও আমার হবু বউকে দেখিনি। সবাই বলতেছে বউ নাকি খুব সুন্দরী, কিন্তু আমার কেমন জানি লাগতেছে বউকে না দেখতে পেরে। কারণ বউ যদি আবার শারমিন হয়। রাতটাও শেষ হয়ে গেল, এখন দুপুর, একটু পরে বিয়ে করতে যাব আমি, কিন্তু এখনও আমার বউয়ের পিকও কেউ দেখালো না। সবাই বলছে দেখতে লাগবে না, বিয়ের পরে তো সারা জীবন দেখবি। আমি এখন বউদের বাসায়, আমার পাশে আমার হবু বউ বসে আছে। কয়েক মিনিট পরে আমাদের বিয়ে। আমি অনেক চেষ্টা করতেছি ওর মুখ দেখবার, কিন্তু দেখতে পারছি না, পুরো মুখে ঘোমটা দিয়ে বসে আছে। এদিকে আমি ঘেমে শেষ। অবশেষে কাজী সাহেব আমাদের বিয়ে পড়ালেন। কবুল বলার সাথে সাথে বউ ঘোমটাটা খুলল। ঘোমটার ভেতর থেকে শারমিনের মুখখানি বের হয়ে আসলো। আমার মুখে ঠান্ডা কী যেন পড়ল। আমি আমার হাত মুখে দিয়ে দেখি পানি। এরপর চোখ খুলে দেখি আমি আমার রুমে আমার বিছানায় শুয়ে আছি, আর কে যেন আমার মুখে পানি ঢেলে দিয়েছে। তার মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। যাক বাবা, বাঁচা গেল শারমিনের হাত থেকে। স্বপ্নটা আর একটু সময় থাকলেই আমি হার্ট অ্যাটাক করতাম। ধন্যবাদ যে আমার ঘুম ভাঙালো। এই যে মিস্টার, আর কত ঘুমাবেন? আমাকে না ঘুরানোর কথা আপনার? গরুর মতো ঘুমাচ্ছেন কেন? কয়টা বাজে দেখেছেন? ইত্যাদি। মাইশা এগুলো আমাকে বলতেছে, তার মানে মাইশা আমার ঘুম ভাঙালো। আমি আমার ফোনটা নিয়ে দেখি সকাল 10টা বাজে। আজকে এত ঘুমালাম আমি? আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হতে যাব, এমন সময় মাইশা বলল তাড়াতাড়ি রেডি হও। আমি রেডি হচ্ছি কিন্তু। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এরপর আমি ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখি মাইশা আমার রুমে রেডি হয়ে বসে আছে। মাইশা বলল এত সময় লাগে ফ্রেশ হতে? আমি বললাম আমার একটু বেশি সময় লাগে। মাইশা বলল তাই বলে ফ্রেশ হতে 40 মিনিট? আমি কিছু না বলে বললাম তুমি এখন রুম থেকে যাও, আমি চেঞ্জ করব। এরপর রেডি হয়ে আমি খেতে যাব, কিন্তু আমাকে খেতে দিল না। মাইশা বলল যে সেও খায়নি তাই আমিও খাবো না, দুজনে বাইরে খাবো। তাই আমি না খেয়ে বেরিয়ে পড়লাম। মাইক্রো নিতে ধরলাম, কিন্তু মাইশা বলল বাইকে করে ঘুরবে। কি আর করার আছে আমার, বাধ্য হয়ে বাইক নিলাম। কিছু দূর যাওয়ার পরে আমার ফোনে কে যেন ফোন দিল, তাই বাইক থামিয়ে ফোন বের করে দেখি রং নাম্বার। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে একটা মেয়ের কণ্ঠ আসলো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় তুমি সোনা? আমি তো আসছি অনেক আগে। কে আপনি ভাই? আর আমাকে এগুলো বলতেছেন কেন? আমি অপরিচিত ছেলে মেয়ে সবাইকে ভাই বলি। তুমি আমাকে ভাই বলছো মানে? তো কি বলবো, আগে আপনার পরিচয় দিন। কি? তুমি আমাকে এক রাতেই ভুলে গেলা? কালকে তো রাত 3টা পর্যন্ত মেসেঞ্জারে কথা বললাম, আজকে না আমাদের পালিয়ে যাওয়ার কথা? কি বলে এই মেয়ে, আমি নাকি পালিয়ে যাব? আমি ফেসবুক ইউজ করি কম, আর রাত 3টা পর্যন্ত কথা বলছি নাকি? সরি, আপনার কোথাও ভুল হচ্ছে। ছি ছি, এটা তোমার আসল রূপ? এতদিন প্রেম করে এখন বলছো আমি চিনি না? আপনার ভুল হচ্ছে। এটা করতে পারতেছো আমার সাথে? শুনেন আপু, আমি প্রেম করি না, আর আপনাকে আমি চিনিও না, তাই আমার কাছে কান্না করে কোনো লাভও নেই। আপনি হয়তো রং নাম্বারে ফোন দিয়েছেন, নাম্বারটা ভালোভাবে চেক করুন। না, এই নাম্বারই ঠিক আছে। তুমি আমাকে মিথ্যে কথা বলতেছো। প্লিজ তুমি এভাবে আমাকে ঠকিও না সোনা, প্লিজ।
আরে বইন বলছি তো আমি আপনার বিএফ না, আপনি অন্য নাম্বারে ফোন দিয়েছেন। নাম্বার চেক করে আবার ফোন দিন, রাগ হয়ে বললাম। আর ফোনটা কেটে দিয়ে আবারও বাইক চালাতে লাগলাম। এরপর এক জায়গায় মাইশাকে নিয়ে গেলাম। কিছুক্ষণ দুজন ঘুরলাম। তারপরে একটা রেস্তোরাঁয় খেতে বসছি। এমন সময় মা আমাকে ফোন দেয় আর একটা মেডিকেলের নাম বলে, তাড়াতাড়ি ওই মেডিকেলে যেতে বলে। মা বলল বাবা নাকি হার্ট অ্যাটাক করেছে। এরপর আমি আর কিছু না খেয়ে সাথে সাথে মাইশাকে নিয়ে ওই মেডিকেলে চলে আসলাম। এসে দেখি মা কান্না করতেছে আর বাবা আইসিইউতে ভর্তি হয়েছে। ডাক্তাররা বাবাকে দেখতেছে, তাই আমি বাবার কাছে যেতে পারলাম না। আমি আইসিইউর বাইরে দাঁড়িয়ে থাকলাম। প্রায় 2.5 মিনিট পরে ডাক্তার বের হলো। ডাক্তার বের হওয়ার সাথে সাথে ডাক্তারের কাছে গিয়ে বললাম আমার বাবা কী অবস্থা এখন। ডাক্তার বলল আলহামদুলিল্লাহ, এখন ভালো। একটু পরে গিয়ে দেখা করতে পারবেন। আর কোনো ধরনের আঘাত বা চাপ দিবেন না, দিলে খুব বড় সমস্যা হতে পারে, কারণ এর আগেও একবার এমন হয়েছিল। আর একটা কথা, বিশেষ করে দূরের পথ জার্নি করতে দিবেন না। নার্স বের হলে গিয়ে দেখা করেন বলেই ডাক্তার চলে যায়। আমি অপেক্ষায় থাকি কখন নার্স বের হবে। ঠিক 20 মিনিট পরে নার্স বের হয়ে বলল আপনারা চাইলে এখন রুগীর সাথে দেখা করতে পারবেন। নার্স এই কথা বলার সাথে সাথে আমি দৌড়ে বাবার কাছে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। বাবা আমার মাথায় হাত বুলিয়ে বলতেছে। এমন সময় মা ও মাইশাও বাবার কাছে চলে আসলো। বাবা শোয়া থেকে উঠতে বসতে ধরলে আমি বাবাকে ধরে উঠতে দিলাম না। আমি বললাম বাবা তুমি এখন অসুস্থ, তোমাকে উঠতে হবে না, তুমি শুয়েই থাকো। এরপর আমি কিছু কথা বলে মা ও মাইশাকে বাবার কাছে রেখে ডাক্তারের কাছে চলে আসলাম। ডাক্তারকে বললাম আমরা কি বাবাকে বাসায় নিয়ে যেতে পারবো? ডাক্তার বলল হ্যাঁ পারবেন, তবে কিছুদিনের জন্য সব সময় কাউকে সাথে রাখবেন, তবে একটা নার্স রাখলে সবচেয়ে ভালো হয়। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে একটা নার্স দেওয়ার ব্যবস্থা করুন। ডাক্তার বলল আচ্ছা ঠিক আছে, আপনি আপনার বাবার কাছে চলে যান, আমি দেখছি। ধন্যবাদ আপনাকে। এরপর আমি বাবার কেবিনে চলে আসলাম। এসে দেখি বাবা বসে আছে। আমি বাবাকে বললাম তোমাকে না আমি শুয়ে থাকতে বললাম না, আবার উঠছো কেন? বাবা বলল আমি এখন ঠিক আছি, তুমি টেনশন করো না। ডাক্তার কি বলল? আমি বললাম তুমি চাইলে এখানে বসে যেতে পারো, তবে একটা নার্স রাখতে বলছে কিছুদিনের জন্য। বাবা বলল নার্স আবার কেন? বাসায় কি লোক নাই নাকি? তুমি আছো, তোমার মা আছে, নার্সের প্রয়োজন কি? আমি বললাম ডাক্তার বলল রাখলে সমস্যা কি, কিছুদিনের জন্যই তো, এতে করে সবারই সুবিধা হবে, কারণ আমি তো সবসময় বাসায় থাকি না। বাবা বলল আচ্ছা ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তাই করো, আমি এখন বাসায় যাব। 2 ঘন্টা পরে আমরা বাসায় চলে আসলাম, তবে আমাদের সাথে নার্স আসেনি। ডাক্তার বলছে আপনারা চলে যান, আমি পরে একটা নার্সকে আপনার বাসায় পাঠিয়ে দিতেছি। আমি বাসায় এসে মাকে বললাম বাবা কিভাবে এমন হলো? মা বলল তুমি বেরিয়ে যাওয়ার পরে তোমার বাবা বাসায় আসে আর বলে শরীরটা কেমন যেন করতেছে, তার একটু পরে। আমি বললাম ও আচ্ছা, আজ থেকে বাবার বিদেশে যাওয়া বন্ধ। মা বলল তোমার বাবা তা শুনলে তো, আর কে যাবে বিদেশে? আমি বললাম আগে সময় আসুক, বলে আমি ফ্রেশ হয়ে আমার রুমে চলে আসলাম। আমি আমার রুমে শুয়ে আছি। এমন সময় মাইশা চলে আসে। মাইশার সাথে কথা বলতে বলতে দেখি যে রাত 11টা বাজে। তাই মাইশাকে বললাম রাত 11টা বাজে, কালকে ভার্সিটি যাব, এখন ঘুমাতে হবে। মাইশা বলে কালকে ঘুরতে নিয়ে যাবা না? আমি বললাম দিনে না, রাতে যাবনি। আচ্ছা গুড নাইট, আল্লাহ হাফেজ বলে চলে গেল মাইশা এবং আমি ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে নাস্তা করে আমি ভার্সিটিতে আসলাম। এসে দেখি আমার আগে সবাই চলে আসছে। আমি ক্লাসরুম থেকে বেরিয়ে 2টা বড় ভাইয়ের সাথে কথা বলছিলাম। পিছন থেকে কে যেন আমার ঘাড়ে নাড়ল। আমি পিছনে ঘুরে দেখি শারমিন মাটিতে এক পা ফেলে বসে হাতে একটা গোলাপ ফুল নিয়ে আছে। আমি পিছনে ঘোরার সাথে সাথে শারমিন বলল আই লাভ ইউ পলক। শারমিন এইভাবে প্রপোজ করায় আমি অবাক বা আশ্চর্য কোনোটাই হইনি, কারণ যে মেয়ে সবার সামনে নিজের ইজ্জত নিয়ে মিথ্যা কথা বলতে পারে তার দ্বারাই সবার সামনে প্রপোজ করা কোনো সমস্যা না। আমি বললাম এগুলো করার মানে কি শারমিন? আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি বলে এই না যে আমি তোমার প্রেমে পড়েছি। আমি কতবার বলবো আমি তোমাকে ভালোবাসি না, আর ভালোবাসতে পারবো না। শারমিন বলল কেন আমাকে ভালোবাসো না? কি নেই আমার? আমার বাবার টাকা নেই, নাকি আমি দেখতে অসুন্দর? সত্যি বলছি আমি তোমাকে ভালোবাসি, প্লিজ ফিরিয়ে দিও না আমাকে। আমি বললাম হ্যাঁ তুমি দেখতে সুন্দর হতে পারো, এইরকম কয়েকটা ভার্সিটির মধ্যে শ্রেয়া সুন্দরী, এতে আমার কোনো সন্দেহ নেই। তোমার পিছনে অনেক ছেলে ঘুরে, কারণ তোমার ভালোবাসা পাওয়ার জন্য না, তোমার সুন্দর শরীরের জন্য। তোমার বাবা বড়লোক এটা বলতেছো? তুমি কি মনে করো টাকা দিয়ে আমার কাছ থেকে ভালোবাসা কিনে নিবে? আসলে কি জানো ভালোবাসা কি তুমি সেটাই বোঝো না।
ভালোবাসা ধনী গরিব সুন্দর অসুন্দর দেখে হয় না। ভালোবাসা হলো দুটি মনের মিল, একে অপরকে বুঝতে পারা, এমন কোনো কাজ না করা যাতে করে ভালোবাসার মানুষটি কষ্ট বা অপমানিত না হয়। আর তুমি কি করো? আমাকে অপমান করে ভালোবাসা আদায় করতে চাও, সবাইকে দেখাতে চাও তুমি একটা ডেঞ্জারাস মেয়ে, যা ইচ্ছা তাই করতে পারো তোমার বাবা বড়লোক বলে। আর হ্যাঁ, তুমি তো একটা লোভী মেয়ে, কারণ আমার আসল পরিচয় পাওয়ার আগে তো আমাকে দেখতেই পারতে না। পরে যখন পরিচয় পেলে যে আমি একজন কোটিপতির ছেলে, তারপর থেকে আমার পিছনে ঘুরঘুর করতেছো আমার ভালোবাসা পাওয়ার জন্য। আর কখনো যেন আমি শুনি না তোমার মুখ থেকে আমাকে ভালোবাসো এই কথা। আমি কিছু চিন্তা ভাবনা না করে শারমিনকে জোরে জোরে কথাগুলো বললাম। আর আমার কথার জন্য আমাদের দুজনের চারপাশে অনেক ছাত্রছাত্রী জড়ো হয়েছে। আমি বললাম, তোমাকে রাফি অনেক ভালোবাসে, এক কাজ করো তুমি রাফিকে ভালোবাসো। বলেই আমি ক্লাসে চলে আসলাম। ক্লাসে এসে দেখি রাফি একটা মেয়েকে প্রপোজ করতেছে। আর ক্লাসে কেউ নেই, কারণ সবাই বাইরে। ক্লাসে শুধু রাফি আর রিমা, আর মেয়েটাও সাথে সাথে রাজি হয়ে যায়। আমি ক্লাসে আসায় রাফি আর রিমা দুজন দুজনের থেকে দূরে সরে গেল। আমি বললাম, সমস্যা নেই। আর মিষ্টি কই? রাফি বলল, হলেই পাবে। রিমা মেয়েটা দেখতে ভালোই আছে, আর লেখাপড়াতেও ভালোই। রাফির সাথে দুজনকে মানাবে দারুণ। এরপর আমি আর কিছু না বলে আমার বেঞ্চে গিয়ে বসলাম। কিছুক্ষণের মধ্যেই পুরো ক্লাসটাই স্টুডেন্টে ভরে গেল। আমি বসে বসে ভাবছি শারমিনের কথা। শারমিন কি সত্যি ওর ভুল বুঝতে পেরেছে, নাকি আবার আমাকে ওর ভালোবাসার মায়ায় ফেলাতে যাচ্ছে? মেয়েদের তো আবার পেটে পেটে বুদ্ধি করে। দেখি শারমিন সত্যি কি আমাকে ভালোবাসে কিনা। ক্লাসে একের পর এক স্যার ম্যাডাম আসলো। অবশেষে আজকের ক্লাস শেষ। আমি এখন বাসায় যাচ্ছি আর ভাবছি আজকে সারাদিনে শারমিন একবারের জন্য আমার দিকে তাকালো না, ওর কোনো বান্ধবীর সাথেও কথা বলা দেখলাম না। সব ক্লাসেই মন খারাপ করেছিল। আচ্ছা, আমি কি বেশি কিছু বলে ফেললাম না তো? আচ্ছা, আমি শারমিনকে নিয়ে আজকে এত ভাবছি কেন? আমি তো শারমিনকে দেখতেই পারি না, এর আগে তো কখনোই ওর দিকে তাকাইনি। কিন্তু আজ সারাদিন ওর দিকে তাকালাম কেন? সারাদিন আমার দিকে তাকাইনি, এতে তো আমার খুশি হওয়ার কথা। ওর মন খারাপ হলে তাতে আমার কি যায় আসে? আজ থেকে যেন শারমিন আর আমার সাথে কথা না বলে। আর আমি আজ থেকে আবার আগের মতো হব, সাধারণভাবে চলাফেরা করব, যা দেখে শারমিন আর আমার কাছে যেন না আসে। এগুলো হাবিজাবি কথা ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে আমার রুমে শুয়ে ফোন টিপতেছি। এমন সময় মাইশা সাজুগুজু করে আমার রুমে আসে। আমি তো মাইশাকে এক দৃষ্টিতে দেখছি। কি দেখছো এমন করে? আমি তারপরও মাইশার দিকে তাকিয়ে বললাম, কি? তখন মাইশা আমাকে বলল, কি দেখলা এমন হা করে? আমি বললাম, আজ এত সাজুগুজু করার কারণ কি শুনি। তখন মাইশা বলল, কেন সাজতে পারি না? আমি বললাম, কোনো কারণ তো আছে নাকি? মাইশা বলল, তেমন কোনো কারণ নেই, ঘুরতে যাব তো তাই। আর তুমি এখনো রেডি হওনি যে? আমি বললাম, যেতেই হবে আমাকে। মাইশা বলল, তুমি যাবে না তো কে যাবে? আমি একা যাব এত সুন্দর করে সেজে? আর কেমন লাগছে তা তো বললে না এখনো। আমাকে বলার সময় দিয়েছ? তুমি তো বললে সুন্দর করে সাজছ। অনেক সুন্দর লাগছে, যে ছেলে দেখবে সেই তোমার প্রেমে পড়বে। তুমিই তো পরনি এখন। আর অন্য ছেলে? আমার কথা বাদ দাও, আমি এখন রেডি হচ্ছি, তুমি বাইরে অপেক্ষা করো, আমি আসছি এখনই। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি রেডি হও, আমি অপেক্ষা করছি। এই বলে রুম থেকে বের হয়ে গেল মাইশা। আমি রেডি হয়ে আমার রুম থেকে বের হব, এমন সময় মা ডাক দিল আর বলল, বাবা ডাকতেছে। তাই আমি বাবার রুমে বাবার কাছে আসলাম আর বললাম, বাবা কিছু বলবেন? বাবা বলল, আমি তো এখন কিছু করতে ও কোথায়ও যেতে পারবো না, তাই আমাকে কালকে আমার অফিসে যেতে হবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি যাব। আর তোমার সব ওষুধ আছে তো? বাবা বলল, হ্যাঁ, সব ঔষধ আছে, কিছু লাগলে আমি তোমাকে বলবো। তারপর আমি বললাম, আচ্ছা আমি এখন যাই তাহলে। বলেই চলে আসলাম। এসে দেখি মাইশা আমার অপেক্ষায় আছে। এত সময় লাগে রেডি হতে? বাসায় তো রাত হয়ে যাচ্ছে। হারে না, বাবা ডাক দিছিল তাই দেরি হলো, এখন চলো। তারপর আমরা দুজন বেরিয়ে পড়লাম। আমাদের গ্রাম থেকে একটু দূরেই একটা পার্ক আছে, ওখানে। আপনারা হয়তো ভাবছেন রাতে আবার কোনো পার্ক খোলা থাকে নাকি? আসলে আমরা যেখানে যাচ্ছি সেটা রাত 9টা পর্যন্ত খোলা থাকে। এরপর আমরা চলে আসলাম আর এখন দুজন ঘুরতেছি। আমার হঠাৎ করে মনে হলো শারমিনের বাসায় কথা। ওদের বাসায় মাইশা বলছিল ওর নাকি বিয়ে পাচ্ছে, কিন্তু আমাকে তো এখনও বললো না, আর দেখাও তো করলো না তার সাথে। আবার ফোনেও তো কথা বলতে দেখলাম না কখনো।
তাই মাইশাকে বললাম, মাইশা, ওই দিন শারমিনকে তো বললে যে তোমার বিএফ আছে, কিন্তু এখনও তো দেখা করলে না যে। আমার কথা শুনে মাইশা দাঁড়িয়ে যায় আর কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে। আমি বললাম, কি হলো, এভাবে দাঁড়িয়ে কি দেখো আমাকে? তখন মাইশা আমাকে বলল, দাঁড়িয়ে আমার বিএফকে দেখতেছি। আমি চারদিকে তাকিয়ে দেখি আমাদের আশেপাশে কোনো স্থির মানুষ নেই, শুধু আমি আর মাইশা ছাড়া। তাহলে কি আমি মাইশার বিএফ? না না না, আমি বিএফ হব কিভাবে? মাইশার সাথে তো 10-12 বছর পরে কথা হচ্ছে, কয়দিন থেকে। আমি বললাম, তুমি একাই দেখবা, আমি দেখব না? তখন মাইশা আমাকে বলল, তুমি নিজেকে কিভাবে দেখবে? আমি বললাম, আমি আমাকে দেখব কেন? আমি তোমার বিএফকে দেখব। তখন মাইশা বলল, আরে তুমিই তো আমার বিএফ। আমি বললাম, মানে কি, আমি তোমার বিএফ? মাইশা বলল, আরে বোকা, তুমি আমার বিএফ, আর এই বিএফ এর মানে বেস্ট ফ্রেন্ড, বুঝছো এবার? আমি তো মাইশার কথা শুনে অবাক হয়ে যাই, কারণ আমি ভাবছিলাম কি আর এখন হলো কি। তারপর আবার আমি মাইশাকে বললাম, তোমার সাথে তো অনেক দিন থেকে কথা হয় না, তারপর আমি তোমার বেস্ট ফ্রেন্ড। মাইশা বলল, আচ্ছা চলো এইদিকে যাই আর কথা বলি। আমি বললাম, আচ্ছা চলো। মাইশা বলা শুরু করলো, তোমার কি মনে পড়ে না আমাদের ছোটবেলার কথা? তুমি আর আমি কত দুষ্টুমি করেছিলাম, অল্পতেই মারামারি করেছিলাম। জানো, আমি এখনো ভুলতে পারিনি সেই ছোটবেলার স্মৃতিগুলো। তুমি জানো, আমি এখনো তোমাকে ভুলতে পারিনি, আর কারোর সাথে বন্ধুত্বও করতে পারিনি। খুব মিস করতাম তোমাকে, এতগুলো বছর বিদেশে থেকে। আর মাঝে মাঝে তোমার মার সাথে কথা হলে, তোমার কথা বললে তিনি বলতেন তুমি নাকি রাগ করে আছো, তাই কথা বলো না। তোমার সেই ছোটবেলার বন্ধুত্বের জায়গাটা এখনো কাউকে দিতে পারিনি। এখনো তুমিই আছো সেই ছোটকাল থেকে আমার বেস্ট ফ্রেন্ড। তবে আমাকে তোমার মনে আছে কিনা তা জানি না। আমি বললাম, আমার কোনো ফ্রেন্ডই ছিল না কয়দিন আগেও, আর বেস্ট ফ্রেন্ডও দূরের কথা। তবে আমি এখনও একজনের গাল টানার কথা ভুলতে পারিনি। বলেই মাইশার 2 গাল ধরে টান দিলাম, আর সাথে সাথে মাইশা আমাকে মারতে ধরলো। এরপর দুজন ঘোরাঘুরি করে খেয়ে বাসার দিকে আসতেছি। বাসার কাছে আসতেই মাইশা আমাকে বলল, শারমিন মেয়েটা খুব ভালো। আমি বললাম, শারমিন ভালো নাকি খারাপ তা তুমি কিভাবে জানো? মাইশা বলল, না মানে এমনি বললাম আর কি। আমি বললাম, ওর মতো খারাপ মেয়ে মনে হয় বাংলাদেশে আর একটাও নেই, বুঝছো? মাইশা বলল, বুঝছি। এর মধ্যে আমরা বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে দেখি রাত 10টা বাজে। তারপর আমি মাইশার রুমে গেলাম, গিয়ে দেখি মাইশা শুয়ে আছে। আমি যাওয়ার সাথে সাথে উঠে বসলো আর বলল, আজকে এত বড় কাজ তুমি আমার রুমে? আমি বললাম, বেস্ট ফ্রেন্ডের রুমে তো আসতেই পারি, তাই না? কি করো? মাইশা বলল, তা ঠিক, এই তো শারমিনের সাথে কথা বলছি। শারমিনের নামটা শুনে আমার মাথা গরম হয়ে গেল। আমি বললাম, ওই মিথ্যুক লবি মেয়ের সাথে তোমার এত কিসের কথা? হ্যাঁ, কিসের কথা বলতে? আমার হবু ভাবির সাথে তো কথা বলতেই পারি, তাই না? এই কথা যেন আর একবার শুনি না, তাহলে তোর খবর আছে। কি করবি তুই? হ্যাঁ, আর আমি কি তোর কথা বলছি যে তোর সাথে শারমিনের বিয়ে? এত কিছু কি বলতে হয়? আমি কিছু বুঝি না বুঝি? একটা কথা শুনে রাখ, আমি শারমিন নামটাও এখন সহ্য করতে পারি না। তাই শারমিনের সাথে কথা বলো না দেখা করো সেটা তোর ব্যাপার, কিন্তু আমার কাছে ওর কোনো কথা বলবা না, ওকে? শারমিন মেয়েটা তো ভালোই। আবার এই বলে আমি মাইশার রুম থেকে আমার রুমে চলে আসলাম। মাইশা আমাকে ডাক দিল, আমি শুনেও না শোনার ভান করে চলে আসলাম। আমি আমার রুমে এসে লাইট অফ করে শুয়ে পড়লাম। এত ঘুমাতে চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না। আর শারমিনের কথা আজকে কেন জানি মাথায় ঘুরপাক খাচ্ছে। এরপর আমি ঘুমাই গেলাম, কখন তা জানি না। পরের দিন সকালে আমি বাবার অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে বাবার রুমে চলে গেলাম। বাবা আমাকে সব কিছু বুঝিয়ে দিল আর বলল কোনো সমস্যা হলে ম্যানেজারকে বলতে, তিনি দেখিয়ে দিবে। আর বলল এখন থেকে সব কিছু শিখে নিই, আমি আর কয় বছরই বা বেঁচে থাকবো, সব কিছুই তো তোরই। আমি বললাম, বাবা এমন কথা বলো না তুমি, তোমার কিছু হবে না ইনশাল্লাহ। আর আমি তো আছি, ঠিক মতো ওষুধ খেও আর টেনশন করিও না। আমি এখন যাই তাহলে, কেমন বাবা? আচ্ছা ঠিক আছে, দেখে শুনে যেও, কেমন বাবা? আচ্ছা ঠিক আছে বলে আমি বাসা থেকে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে প্রথম অফিসে যাচ্ছি। এর আগে 2 দিন গেছিলাম বাবার সাথে দেখা করতে। বাবার সাথে দেখা করে আবার চলে আসি। আমি অফিসে এসে দেখি ম্যানেজার অফিসের বাইরে দাঁড়িয়ে আছে। আমি গাড়ি থেকে নামা মাত্রই আমার কাছে তিনি আসলেন আর আমাকে তার সাথে যেতে বললেন। আমিও তার সাথে যেতে লাগলাম। বাবা আমাকে আগেই বলছিল যে আমার আসার কথা ম্যানেজারকে বলছে, তাই হয়তো ম্যানেজার আমার জন্য বাইরে এসে অপেক্ষা করছিল। তারপর আমাকে একটা রুমে নিয়ে গেল আর আমাকে কি কি করতে হবে তা দেখিয়ে দিল আর বলল
কোনো সমস্যা বা কোনো কিছু না বুঝলে তাকে ডাক দিতে বলে চলে গেল। আমি আমার মতো করেই কাজ করতে লাগলাম। আজকে প্রথম, তাই একটু একটু সমস্যা হচ্ছে, তবে সব কিছু বুঝে শুনে করলাম। ম্যানেজারকে ডাক দিতে লাগেনি। বিকাল 4টার দিকে ম্যানেজারকে ডাক দিলাম। ম্যানেজার আসার পর তাকে বললাম, আমার তো সব কাজ শেষ, আর কোনো কাজ বাকি আছে নাকি? ম্যানেজার বলল, না, আজকে আর কোনো কাজ নেই। আমি বললাম, তাহলে আমি এখন বাসায় যাই কেমন? ম্যানেজার বলল, আচ্ছা ঠিক আছে। এরপর অফিস থেকে বের হয়ে গাড়ি নিয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে আগে বাবার কাছে গেলাম আর বাবাকে সব কিছু বললাম, যা যা কাজ করছি ঠিক হয়েছে নাকি ভুল সেজন্য। আমার সব কথা শুনে বাবা খুশি হয়ে বলল, সব কিছু ঠিক আছে, কোনো ভুল হয়নি। আমিও খুশি হয়ে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি মা আমার জন্য খাবার নিয়ে বসে আছে, তাই আমি গিয়ে মাকে বললাম খাইয়ে দিতে। মাও কিছু না বলে আমাকে খাইয়ে দিল। মায়ের হাতে খাওয়ার মজাটাই আলাদা। খাবার খেয়ে আমার রুমে এসে ঘুমানোর চেষ্টা করছি, তখন মাইশা আমার রুমে আসে আর বলল, কেমন কাটলো অফিসে গিয়ে? আমি বললাম, এই তো ভালোই, তোমার কি খবর? এই তো কোনো রকম দিন চলে যাচ্ছে। বাংলাদেশে আসলাম ঘুরতে, কিন্তু সারা দিন রাত বাসায় বন্দি হয়ে থাকতে হচ্ছে, ভালো লাগে না কিছুই। ও আচ্ছা, তা বাংলাদেশ আর বিদেশের মধ্যে পার্থক্য কি? পার্থক্য তো অবশ্যই আছে। এটা হলো আমার জন্মস্থান আর ওটা হলো বিদেশ, যেখানে কেউ কারোর না, কেউ কাউকে চেনে না। দাঁড়া আসতেছি বলে আমার রুম থেকে চলে গেল। কেন গেল তা তো জিজ্ঞেস করতেই পারলাম না। কিছুক্ষণ পরে আবার আমার রুমে মাইশা চলে আসে। ও আসার সাথে সাথে আমি বললাম, কেন গেছিলা? মাইশা বলল, একজনকে আসতে বলছি, সে এখন বলল সে আসতেছে, তা খালাকে বলে আসলাম। আমি বললাম, কে আসবে আর সে তোমার কি হয়? মাইশা বলল, আমার ফ্রেন্ড বলতে পারো, একটু পরে আসবে, দেখিও সে কে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, পরে দেখবনি। আচ্ছা পরে কথা হবে, খালার কাছে গিয়ে হেল্প করি, বাই। বলে চলে গেল। আর আমি ঘুমানোর চেষ্টা করছি। আমার ঘুম ভেঙে যাওয়ার পরে কে যেন আমার মাথার চুলে আঙুল বুলিয়ে দিচ্ছে। আমার ভালোই লাগছে, কিন্তু কে এই ব্যক্তি হবে? মাইশা তো এমন করবে না, আর মা তো এখন আমার রুমে আসবে না, আর আমাদের বাসায় এখন তো অন্য কেউ নেই, তাহলে কে? চোখ বন্ধ অবস্থায় ভাবছি। কোনো উত্তর না পেয়ে চোখ খুলে দেখি যে শারমিন আমার মাথাটা ওর কোলে নিয়ে মাথায় বিলি কাটছে। আমি তাড়াতাড়ি উঠে আমার শরীরে চিমটি দিয়ে দেখলাম এটা স্বপ্ন নাকি বাস্তব, কিন্তু না, এটা বাস্তবে শারমিন আমার রুমে। কিন্তু ও আমার রুমে আসলো কিভাবে? আমি আর কোনো কিছু না ভেবে শারমিনকে বললাম, তুমি আমার রুমে কেন, আর আমাদের বাসায় আসছো কেন? শ্বশুর বাড়ি আসতে ইচ্ছে হয়েছে তাই আসছি, তাতে কি হয়েছে? ঠাস করে একটা চট দিয়ে, এটা তোমার শ্বশুরবাড়ি না, ওকে? আচ্ছা, তোমার লজ্জাশরম বলতে কিছু নেই নাকি? কেন? একটা মেয়ে হয়ে একটা ছেলের রুমে আসতে লজ্জা করে না? একটু ভয় করে না? আমি এখন যদি কোনো খারাপ কিছু করি আর তোমাকে কত বলবো আমি তোমাকে ভালোবাসি না? শারমিন আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বলল, আমি তোমাকে ভালোবাসি, তুমি দেখিও আমি আমাকে তোমার ভালোবাসাবো। আর আমি জানি তুমি কখনোই খারাপ কোনো কিছু করতে পারো না, এটা তোমার উপর আমার বিশ্বাস আছে। এমন সময় মাইশা আমার রুমে আসে। এসে দেখে যে শারমিন গালে হাত দিয়ে মন খারাপ করে বসে আছে। তাই মাইশা শারমিনকে বলল, কি হয়েছে, মন খারাপ কেন? শারমিন বলল, তেমন কিছু হয়নি। আমি মাইশাকে বললাম, এ তাহলে তোমার ফ্রেন্ড? তা আগে বললেই তো পারতে, তাহলে আমি বাসায় থাকতাম না। বলেই আমি বিছানা থেকে নেমে বাইরে চলে যাচ্ছি। তখন শারমিন বলল, তাহলে তো তোমাকে দেখতে পেতাম না। আমি আর কিছু না বলে সোজা ছাদে চলে আসি। ছাদে এসে দুহাত মেলিয়ে আকাশের দিকে তাকিয়ে আছি। আচ্ছা, হঠাৎ করে আমার জীবনটা এমন হচ্ছে কেন? কয়েকদিন পর পর পাল্টে যাচ্ছে। আর শারমিন তো আমার সাথে লেগেই আছে ভার্সিটির প্রথম দিন থেকে এখনও পর্যন্ত। আচ্ছা, শারমিন কি সত্যিই পাল্টিয়েছে, নাকি আমাকে ভালোবাসার ফান্দে ফেলতে যাচ্ছে? পাশে তাকাতেই দেখি শারমিন দাঁড়িয়ে আছে। আমি বললাম, তুমি এখানে কেন আসছো? শারমিন বলল, তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না? আমি বললাম, না, কোনো বিশ্বাস করতে পারি না তোমাকে। সত্যি আমি তোমাকে ভালোবাসি, আর তোমার সাথে অনেক অন্যায় করেছি, বুঝে না বুঝে, অনিচ্ছায়। আমি তার জন্য তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে আমাকে বিশ্বাস করো, আর কখনো তোমার সাথে, শুধু তোমার সাথে না, কারোর সাথে অন্যায় কিছু করব না। শারমিনের কথা শেষ না হতেই মাইশাও ছাদে চলে আসে। মাইশা এসে বলে, এখানে দুজন প্রেম করতেছো আর আমার সামনে কথা বলতেও লজ্জা করে, তাই না? আমি মাইশাকে বললাম, কে প্রেম করতেছে শুনি? মাইশা বলল, তুমি আর শারমিন। আমি বললাম, আমি কি এমনি বলি? মেয়েরা একটু বেশি বুঝে, আর সব সমস্যার মূল এই মেয়েরাই। আমি একাই ছাদে আসি, শারমিন আসার সাথে সাথে তো তুমিও আসলে, আর সব কিছু জানার পরও তুমি এমন কথা বলো কেন মাইশা? মাইশা কথা ঘুরিয়ে বলল,
খালা ডাকতেছে খেতে। শারমিন আয় আমার সাথে, আর তুমিও আসো, বসো। শারমিনের হাত ধরে মাইশা নিচে চলে গেল আর আমি ছাদে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর দেখি মা ছাদে আসলো। মা এসে বলল, কি হয়েছে তোর? আমি বললাম কই কিছু হয়নি তো। মা বলল, তাহলে মন খারাপ করে এখানে আছো কেন? শারমিন আর মাইশার সাথে নাকি রাগ হয়েছে? আরে না মা, তেমন কিছু না। শারমিনের সব কথাই তো তুমি জানো। এখন তুমি বলো, আমি ওর সাথে রাগ হব না তো কি করব? মা বলল, ওকে বুঝিয়ে বললেই তো হয়। আমি বললাম আমি ওকে অনেক বুঝিয়েছি, আর পারছি না। মা বলল, আচ্ছা ঠিক আছে, আমি বুঝিয়ে বলবো কেমন, আর যেন তোকে বিরক্ত না করে। সত্যি বলবা তো? হ্যাঁ বলবো। এখন আমার সাথে আয়, আর একসাথে কিছু খেয়ে নি। এ তো তোর বান্ধবী হয়, তাই না? হুম, ঠিক আছে, কিন্তু ওকে বলবা কিন্তু। আচ্ছা ঠিক আছে, বললাম তো বলবো বুঝিয়ে। লাভ ইউ মা। লাভ ইউ টু। আয় এখন আমার সাথে। আচ্ছা চলো, আমি বললাম। আমি নিচে নেমে দেখি মাইশা আর শারমিন খাবার টেবিলে বসে আছে। আমি আসার পরে মা আমাদেরকে খাবার দিল। মা, মাইশা আর শারমিন কথা বলতেছে আর খাবার খাচ্ছে। আমার খাবার সময় কথা পছন্দ না, তাই অল্প একটু খেয়ে আমি আমার রুমে চলে আসলাম। আজকে অনেক কাজ করেছি অফিসে গিয়ে, তাই শরীরটা একটু ক্লান্ত। তাই কিছু না করে, এমনকি ফোনও না টিপে চোখ বন্ধ করে শুয়ে আছি। এমন সময় মা আমার রুমে এসে বলল, বাবা পলক, ঘুমাচ্ছ নাকি? আমি বললাম না মা। কেন? তোমাকে একটু কাজ করতে হবে যে। আমি বললাম, তুমি এমন কোনো কথা বলছো যে আমি আজ পর্যন্ত তা শুনিনি বা করিনি। আসলে বাবা, শারমিনকে একটু রেখে আসতে হবে তাই। ও একা আসতে পারে আর একা যেতে পারবে না, তা কেমন করে হয় মা? আমি বললাম। মা বলল, ও তো দিনে আসছে আর এখন তো রাত, তাছাড়া একা একটা মেয়ে এত রাতে। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলছো তাই বাসায় রেখে আসতেছি। কখন যাবে? মা বলল। এই তো এখন, তুমি বাইরে যাও, আমি পাঠিয়ে দিতেছি। বলেই মা চলে গেল। আমি বাইরে এসে প্রাইভেট কারে বসে আছি। একটু পরে মাইশা আর শারমিন চলে আসলো। আমি মাইশাকে বললাম, তুমিও চলো, তোমার ঘোরাও হবে। মাইশা বলল, আমার মাথাটা কেমন করতেছে, আমি যাব না, তুমি গিয়ে রেখে আসো। আর শারমিনকে বিদায় জানিয়ে বাসায় চলে গেল। মাইশা, শারমিন পিছনে বসতেছে। আমি বললাম, আমি কি তোমার ড্রাইভার? পিছনে বসতেছো যে, সামনে আসো। শারমিন সামনে এসে বসতেছে আর বলছে, তুমি তো আমাকে দেখতেই পারো না, তাই তো পেছনে গেলাম। আমি বললাম, আমি ড্রাইভার না যে একজনকে পিছনে নিয়ে গাড়ি ড্রাইভিং করব। বলেই গাড়ি চালাতে লাগলাম। শারমিনের পাশে তাকাই দেখি যে বেল বাঁধেনি। তাই বললাম, এখন মরার শখ হয়েছে নাকি যে বেল বাঁধনি? শারমিন বলল, ও সরি, মনে ছিল না। বলে বেলটা বাঁধলো। এরপর দুজনে কোনো কথা বললাম না। আমি সোজা শারমিনদের বাসায় গিয়ে গাড়ি থামালাম আর শারমিনকে বললাম, এসে গেছি, এখন নামো। শারমিন নামার আগে আই লাভ ইউ পলক। বলে গাড়ি থেকে নেমে গেল। নামার পরে বলল, বাসায় আসো। আমি বললাম, না যাব না। বলছো এতেই হবে? আমি তো দেখতেই পারি না আর তোর বাসায় যাচ্ছি, তাই না? মনে মনে বললাম। শারমিন বলল, দেখে শুনে যেও। আমি কিছু না বলে গাড়ি ঘুরিয়ে আমার বাসায় চলে আসলাম। তবে একটা জিনিস বুঝলাম না, শারমিন আমার পাশে বসেও কোনো কথা বলল না। তাহলে মা মনে হয় শারমিনকে বুঝিয়েছে, তাই হয়তো। যাক, অবশেষে শারমিনের হাত থেকে মনে হয় মুক্তি পেলাম। আর কোনো কিছু না ভেবে আমি ঘুমিয়ে পড়লাম, কারণ কালকেও আমাকে অফিসে যেতে হবে। পরের দিনও আগের দিনের মতো আজকেও অফিসে গেলাম। সব কাজ শেষ করে বাসায় আসলাম বিকেল 5টার দিকে। ফ্রেশ হয়ে বাবার কাছে গেলাম। বাবার সাথে কিছুক্ষণ কথা বলে আমি আমার রুমে চলে আসলাম। বাবা বলল, কালকে অফিসে না গেলেও হবে। বাবা এই কথা শুনে আমি খুশি হলাম, কেননা দুদিন থেকে ভার্সিটি যাই না। যারা নিয়মিত স্কুল কলেজ বা ভার্সিটি যাও তারা বুঝবেন 2 দিন না গেলে কেমন লাগে। তাই একটু রেস্ট নিয়ে পড়া করতে বসলাম। প্রায় কিছুদিন থেকে কোনো লেখাপড়া করিনি। আমি যখন পড়তে বসলাম তখন মাইশা আমার রুমে এসে বলে যে ও ঘুরতে যাবে। আমি বলি, আজকে পারবো না, কালকে ভার্সিটি থেকে এসে নিয়ে যাব ঘুরতে। মাইশা বলল, আচ্ছা ঠিক আছে, তবে তোমার একটা গল্পের বই দাও পড়ি। আমি একটা গল্পের বই মাইশাকে দিলাম আর ও বই নিয়ে ওর রুমে চলে গেল। পড়া করে রাত 9টার দিকে আমি, মা, বাবা আর মাইশা একসাথে ডিনার করলাম। ডিনার করে আমি আমার রুমে চলে আসার একটু পরে মাইশাও চলে আসে। কিছুক্ষণ দুজন গল্প করলাম। আমি হঠাৎ মাইশাকে জিজ্ঞেস করলাম, তোমার তো কোনো বয়ফ্রেন্ড নেই, তাই না? মাইশা বলল, না নেই, তবে বাংলাদেশে এসে একজনকে পছন্দ হয়েছে। আমি বললাম, কে সেই ব্যক্তি? মাইশা বলল, শুধু পছন্দ হয়েছে, তবে এখনো তাকে কিছু বলিনি, তবে তাকে বলার আগে তোমাকে বলবো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তবে হেল্প লাগলে আমাকে বলতে পারো, হেল্প করতে চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, তা
তুমি কাউকে লাইক করো না? মাইশা আমাকে বলল, আমি বললাম না, কাউকে করি না আর করার ইচ্ছাও নাই। তখন মাইশা বলল, তাহলে শারমিনের কি হবে? ও যে তোমাকে পাগলের মতো ভালোবাসে। আমি তোকে ভালোবাসি না, আর শারমিন যে আমাকে সত্যি ভালোবাসে তার কি প্রমাণ আছে? ও তো আমাকে ভালোবাসার ফাঁদে ফেলাতে পারে, তাই না? এরপর মাইশা যা বলল তা শুনে তো আমি অবাক। মাইশা বলল, আমার কাছে প্রমাণ আছে শারমিন সত্যিই তোমাকে ভালোবাসে। শারমিনের সম্পর্কে আরো অনেক কিছু আমি জানি, তা তুমি জানো না। এখন রাত 12টার মতো বাজে। আচ্ছা, আজকে আর কথা না বলি, কালকে সব বলবো তোমাকে। আচ্ছা ঠিক আছে, কালকে সব কিছু শুনবো। আমি কালকে ভার্সিটি যাব, তাই আমি এখন ঘুমাই, আর তুমিও ঘুমাও গিয়ে, কেমন? ওকে, গুড নাইট, আল্লাহ হাফেজ। গুড নাইট, আল্লাহ হাফেজ। মাইশা চলে যাওয়ার পরে আমি ভাবছি, ওর কাছে কি এমন প্রমাণ আছে আর আমি কি জানি না শারমিনের সম্পর্কে, তা মাইশা জানে। আচ্ছা আমি এখন ঘুমাই, কালকে মাইশার কাছ থেকে জানলেই হবে। এরপর আমি ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে নাস্তা করে আমি ভার্সিটি চলে আসি। 2 দিন ভার্সিটি না আসায় বন্ধুরা অনেকে অনেক কথা বলল, আমিও অনেক ধরনের উত্তর দিলাম। তারপর ক্লাস করতে থাকলাম টিফিনের আগ পর্যন্ত। আজকে শারমিনও ভার্সিটি আসছে, তবে আজকে টিফিনের আগ পর্যন্ত আমার দিকে একবারের জন্য তাকাইনি, বরং আজকে আমি অনেকবার তাকাইছি, কারণ আমি দেখছি আমাকে ফলো করে কিনা সেজন্য। এতে আমি খুশি হলাম। সমস্যা হলো টিফিনের সময় শারমিনের সব বান্ধবীগুলো আমার কাছে আসে, বলে যে, পলক ভাইয়া, এটা তুমি মোটেও ঠিক করোনি। কি? আমি আবার কি করলাম? শারমিনের সাথে কথা বলো না, ওকে দেখতেই পারো না তুমি। শারমিন এখন কিন্তু তোমাকে সত্যি অনেক ভালোবাসে। তো আমি কি করব? আমি তোকে ভালোবাসি না? একটা মানুষ কিন্তু সারা জীবন একরকম থাকে না, কোনো এক সময় সে পরিবর্তন হয়। ঠিক সেই পরিবর্তনটা শারমিন এখন হয়েছে। তা শারমিনকে ভালোভাবে লক্ষ্য করলেই দেখতে পারবে। স্যার ক্লাসে আসছে, একটু ভালো করে ভাবিও। আর একটা পাল্টে যাওয়া মেয়েকে কষ্ট দেবে না আশা করি। আমি আর কিছু বললাম না, কারণ স্যার ক্লাসে আসছে। তারপর সব ক্লাস করে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তবে টিফিনের পরে থেকে আমি শুধুই শারমিনের কথা ভাবতেছি। শারমিন কি সত্যি পাল্টে গেছে? ও কি সত্যি আমাকে ভালোবাসে? বাসায় গিয়ে মাইশার কাছ থেকে শুনবো সব কিছু, কেননা মাইশা কাল রাতে বলেছিল শারমিনের কথা। আমি বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে মাইশাকে আমার রুমে ডাক দিলাম। তুমি যে কালকে শারমিনের সম্পর্কে কিছু কথা বলতে চেয়েছিলে, তা এখন বলো। এখানে বলবো? এখানে? হ্যাঁ বলো, নাকি এখানে বলতে সমস্যা আছে? কোথাও ঘুরতে যাই আর বলি, ঘোরাও হবে আর সব কিছু বলাও হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি রেডি হও। এত তাড়া কি জন্য? প্রেমে পড়ে গেছো? চুপ, কথা না বলে তাড়াতাড়ি রেডি হয়ে আসো। এরপর মাইশাকে নিয়ে একটা পার্কে যাওয়ার জন্য কারে উঠলাম। গাড়ি চালানো শুরু করে মাইশাকে বললাম, এখন বলো। মাইশা বলতে শুরু করলো, শারমিনের সাথে আমার পরিচয় প্রায় 2 বছরের মতো। ওর সাথে এর আগে আমার দেখা না হলেও আমাদের সম্পর্কটা ছিল খুবই ভালো। আমার সব কথা শারমিনকে বলতাম, আর শারমিনও আমাকে সব বলতো। তবে আমি ওকে আর ও আমাকে দেখেনি, শুধু একটা করে পিক দিয়েছিলাম দুজনে। কিছুদিন আগে শারমিন বলল ওর ভার্সিটির প্রথম দিনে একটা হাবলা ছেলের সাথে ধাক্কা লাগে, আর ছেলেটাকে কয়েকটা থাপ্পড় দিয়ে অনেক কথা বলে। এর কারণ হলো শারমিন আগে থেকে রেগেছিল, আর ছেলেটাকে দেখে ওর মাথা আরো গরম হয়ে যায়, তাই এমন আচরণ করে। পরে যে ওই ছেলেটাকে মানে তোমার কাছে গিয়ে সরি বলবে তা বলেনি। এর কারণ হলো তুমি শারমিনকে ওই সময় কিছু বলনি, তাই। তারপরে যখন শারমিন দেখলো যে তুমি ওর ক্লাসমেট, তখন ও তোমাকে দেখলেই খুব লজ্জা করত, কারণ তোমাকে ও না জেনে শুনে মারছেও, আবার অপমানও করেছে কয়েকদিন। এর কিছুদিন পরে আবার আমাকে বলেছিল, আচ্ছা পার্কের ভিতরে গিয়ে বলি, কারণ আমরা এখন চলে আসছি। আচ্ছা ঠিক আছে। এরপর ভিতরে ঢুকে কোনো এক প্রাকৃতিক পরিবেশে বসলাম দুজন। এখন বলো তারপর কি? মাইশা বলতে শুরু করলো আবার, শারমিন বলেছিল ওই দিন সকালে তুমি ক্লাসে ঢুকে যাও আর শারমিনের সাথে ধাক্কা লাগে। এখানে শারমিনের দোষ ছিল, কিন্তু তোমার লজ্জায় ও কিছু বলতে না পেরে তোমার সাথে অত্যাচার শুরু করে দেয়। এই দিনে শারমিন তোমার নামে একটা মিথ্যা অপবাদ দেয়। এই অপবাদটা শারমিন নিজে দেয়নি, ওকে ওর বন্ধু কি যেন নাম বলেছিল, মনে নেই? রাফি নাম নাকি? হ্যাঁ, রাফি নাকি এই মিথ্যা কথা বলতে বলেছিল। আর রাফি শারমিনের বেস্ট ফ্রেন্ড হওয়ায় কোনো কিছু না ভেবে তোমার নামে মিথ্যা কথাটা বলে তোমাকে জেলে পাঠায়। আর তোমাকে জেলে পাঠানোর পরে শারমিন বুঝতে পারে যে ও অনেক বড় অন্যায় করেছে তোমার সাথে। আর এই দিনে রাফি শারমিনকে প্রপোজ করে, আর শারমিন তখন রাফির সাথে বন্ধুত্ব শেষ করে দেয়। কি বলছো তুমি? তুমি কি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। এগুলো মিথ্যা,
আমাকে বোঝানোর জন্য তোমাকে এগুলো মিথ্যা কথা বলেছে, বুঝছো? না, এগুলো মিথ্যা না, সত্যি। যেদিন যে ঘটনা ঘটেছে ওই দিনই আমাকে বলেছে। এটা বলে মাইশা ওর মেসেঞ্জারে ঢুকে শারমিনের ওই দিনের পাঠানো মেসেজগুলো বের করে আমাকে দেখালো। তারপর আবার বলল, ওই দিন শারমিন খুব কান্না করেছে, কারণ তোমার সাথে ও প্রথম দিন থেকেই খুব খারাপ ব্যবহার করেছে, কিন্তু কখনো তোমাকে একবারও সরি বলেনি। তারপরও তুমি ওকে কিছু বলনি। এর পরের গুলো তো তুমি জানোই। আর এত কিছুর মূল হলো রাফি। আর রাফি যা যা বলছে তাই তাই তোমার সাথে করছে। আর কখনো যদি তোমার সাথে ভালোভাবে কথা বলতে যায় তখন শারমিন তোমার প্রতি ওর লজ্জার জন্য কিছু বলতে পারে না, আর রাফির বলা কথাগুলো মনে করে তোমার সাথে অত্যাচার শুরু করে দেয়। এগুলো কি সব সত্যি? হ্যাঁ, সবকিছুই সত্যি। আর এর পরে যে শারমিন পাল্টে যায় তা আমার কারণে। আমি ওকে বলি এরকম করতে। ও আচ্ছা। আমি বলি কি, তুমি শারমিনের ভালোবাসা মেনে নাও। ও তোমাকে খুব ভালোবাসে। আমি তোমার ফ্রেন্ড হয়ে তো খারাপ চাবো না, তাই না? আর আমার বিশ্বাস তোমরা দুজন সুখেই থাকবে। তাছাড়া খালা খালু শারমিনকে পছন্দ করে। আচ্ছা দেখি। আমার আচ্ছা দেখি বলা শেষ না হতেই আমার সামনে একটা মেয়ে এসে দাঁড়ায়, আর আমি তাকিয়ে দেখি মেয়েটা শারমিন। তখন আমি বসা থেকে উঠে ঠাস ঠাস করে 2-4টা চর মারলাম শারমিনকে। চর মারার পরে আমি বললাম, তোমার কি লজ্জা শরম বলতে কিছু নেই? আমি তোমাকে ভালোবাসি না। এই কথাটা কিভাবে বললে তুমি বিশ্বাস করবে? আমি কতভাবে বলবো তোমাকে? আর আমি যেখানে যাই ওখানেই যাও তুমি, কারণ কি? এখানে প্রেম করতে আসছি, এখানেও আসতে হবে তোমাকে? আমাকে একটু শান্তিতে থাকতে দাও, আর আমার পিছনে লাগিও না। আর একবার যদি তোমাকে আমার আশেপাশে দেখি তাহলে খবর খারাপ আছে বলে দিলাম। ভালো করে বোঝার পরও না বোঝার ফল বুঝতে পারবা এরপরে। আমি শারমিনকে চর মারার কারণে আমাদের চারদিকে অনেক লোক দাঁড়িয়ে যায়, আর আমার বলা কথাগুলো শুনে প্রথমে মানুষগুলো আমাকে অনেক কথা বলছিল, পরে আমার কথাগুলো শুনে শারমিনকে অনেক কথা বলতেছে। কথাগুলো আমি না বলি, আপনারা বুঝে নিন। এদিকে শারমিন গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। অনেক মানুষের সামনে আমি অপমান করার কারণে শারমিন কান্না করে দিয়েছে। মানুষগুলোর কথা সহ্য করতে না পেরে শারমিন দৌড় দিয়ে চলে যায়। মানুষের সামনে অপমানিত হতে কেমন লাগে এখন বুঝো? তুমি এটা কি করলে? সবার সামনে শারমিনকে এতগুলো কথা শোনানোর কি দরকার ছিল? তুমি বুঝবা না, আমি যা করতেছি ঠিক করতেছি। শারমিনকে আমি এখানে আসতে বলেছিলাম, কিন্তু তুমি এটা ঠিক করোনি। এখন শারমিন আমাকে কি মনে করবে? যা মনে করার করুক গা, তাতে আমার কি? ও আমার কাছে আসলো কেন? আচ্ছা বাদ দাও এসব কথা, মাথাটা ঠান্ডা করো আগে। চলো ঠান্ডা কিছু খাবার খাই। আচ্ছা চলো। এরপর আমরা দুজন কিছু খেয়ে নিলাম। পরে কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম। পরের দিন আমি অফিসে যাই, তাই ভার্সিটিতে যাওয়া হয়নি। অফিস থেকে বাসায় ফেরার পরে কি করো? মাইশা আমার রুমে এসে বলল, এই তো কিছু না, খেয়ে এসে শুয়ে আছি। আচ্ছা পলক, তুমি কি চাও বলো তো? আমি কি চাই বলতে? শারমিনকে চাও কি তুমি? কেন? তা জেনে তুমি কি করবা? শারমিন যে আমাকে ভুল বুঝতেছে, ও আমাকে বলতেছে আমি নাকি শারমিনের কাছ থেকে তোমাকে কেড়ে নিছি। মানে কি বোঝাতে চাও তুমি? আমি কিছু বুঝতে চাচ্ছি না। কাল বিকালে পার্কে শারমিনকে বললা যে তুমি আমার সাথে প্রেম করতেছো। এই কথার জন্য শারমিন আমাকে বলতেছে। তোমার যা ইচ্ছে তাই বলো। আসলে আমি সত্যি কথাটা বলেছি যে পলক আমাকে ভালোবাসে না। ওই সময় তোমাকে মিথ্যা বলেছে। ভালোই করছো। এরপর আমরা দুজন গল্প করে আমি বাইরে বেরিয়ে পড়লাম। এভাবে কেটে গেল বেশ কয়েকদিন। আমি কোনো দিন অফিসে যাই, আবার কোনো দিন ভার্সিটিতে। দিন ভালোই যাচ্ছে আমার। ওই দিনের পর থেকে শারমিন এখন আমার সাথে কথা বলে না, আমার কাছেও আসে খুব কম। তবে যেদিন আমি ভার্সিটিতে যাই ওই দিন করে আমার দিকে শুধু তাকিয়ে থাকে। হঠাৎ একদিন শারমিন ওর বাবা মাকে নিয়ে এখানে আসতে যাচ্ছে। কেন? তোমার সাথে বিয়ের প্রস্তাব নিয়ে। বাহ বাহ, ভালোই তো। আসতে বলবো নাকি বাধা করব? আমি একটু ভেবে বললাম, আসতে বলো। আচ্ছা। কিছুক্ষণ পরে মাইশা আমাকে বলল যে সামনে শুক্রবার আসবে। এটা শুনে আমি, আসো শোনা, এবার বুঝবে আসল মজাটা কেমন লাগে। মনে মনে বলতেছি, আজকে শুক্রবার মানে শারমিনেরা আজকে আমাদের বাসায় আসবে। আজকের আগে শারমিনের সাথে আমার যতবার দেখা হয়েছে ততবারই শারমিন আমাকে দেখে মুচকি হাসি দিয়েছে, হয়তো এই ভেবে যে আমার বউ হবে তাই। তবে আমার বউ হওয়া যে এত সোজা না তা তো শারমিন জানে না। অবশেষে বিকালের দিকে শারমিন সহ শারমিনের বাবা মা আমাদের বাসায় আসলো। সবাই মিলে গল্প করলাম, আড্ডা দিলাম, সবাই হেসে হেসে কথা বলতেছি। নাস্তা খাওয়ার পরে কথা,
আমরা আসছি কেন তা আপনারা জানেন বা বুঝতেও পেরেছেন। জি, কিন্তু সব কিছু সামনাসামনি বলাই ভালো।